আমরা আগে বিভিন্ন অধ্যায়ের কিছু এমসিকিউ তোমাদের সামনে আলোচনা করেছি। আজকেও আমরা এরকম কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই এমসিকিউগুলো মূলত কার্য শক্তি এই অধ্যায়ের। তো দেখো এবার প্রথম প্রশ্নে কি আছে দেখা যাক। দেখ বলা আছে যদি ভরবেগ পি, ক্ষেত্রফল এ, সময় টি কে মৌলিক রাশি ধরা হয় তবে শক্তির মাত্রিয় সংকেত হবে বলে এখানে চারটে অপশন দেওয়া আছে। তো শক্তির মাত্রিয় সংকেত কি হবে, এই তিনটি রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে। ঠিক আছে, ক্ষেত্রফলকে এ দিয়ে, ভরবেগকে পি আর সময়কে টি দিয়ে প্রকাশ করা হয়েছে। দেখো শক্তি সমান পাওয়া যাবে কার্যটাই শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে কার্যের মাত্রা শক্তির মাত্রা একই হয়। তাহলে আমরা শক্তির মাত্রা সেটা হবে কার্যের মাত্রা পাওয়া যাবে। দেখো বলের মাত্রাকে সরণের মাত্রা দিয়ে গুণ করে, বলের মাত্রা গুণিত সরণের মাত্রা, তাহলে কার্যের মাত্রা পাওয়া যাবে। তাহলে শক্তির মাত্রা হবে বলের মাত্রা গুণিত সরণের মাত্রা। দেখো বল পাওয়া যাবে ভরবেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ, মানে ভরবেগ পরিবর্তনের হার, সেটাকে বল বলা হয়। তাহলে এটা হবে ভরবেগের মাত্রা বাই সময়ের মাত্রা ইন্টু সরণের মাত্রা। সরণের মাত্রাটা দেখো দৈর্ঘ্যের মাত্রা হবে, আর এখানে দেওয়া আছে ক্ষেত্রফলের মাত্রা। তাহলে ক্ষেত্রফলের মাত্রা, ঠিক আছে। কি হলো দেখো, বল পাওয়া যাবে ভরবেগ পরিবর্তনের হার, তাহলে ভরবেগের মাত্রাকে সময়ের মাত্রা দিয়ে ভাগ করা হলো। আর এটা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রাটা পাওয়া যাবে ক্ষেত্রফলের মাত্রার বর্গমূল করে। তাহলে ভরবেগের মাত্রা দেখো এখানে লেখা আছে পি বাই টি হলো, আর ক্ষেত্রফল এটা হচ্ছে এ পাওয়ার হলো হাফ, রুটের জন্য হাফ লেখা হলো। তাহলে এ থেকে কি পাওয়া যাবে দেখো, এখানে কোন রকম হতে পারে, পি এ টু দি পাওয়ার হাফ টি টু দি পাওয়ার মাইনাস 1 পি হাফ টি টু দি পাওয়ার মাইনাস 1, এটাই হলো শক্তির মাত্রিয় সংকেত। সেটা অপশন কোনটা, সি। এটা হলো সি এর অপশনটা হলো ঠিক, পি এ টু দি পাওয়ার হাফ টি টু দি পাওয়ার মাইনাস 1। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি এখানে পি এ টু দি পাওয়ার হাফ টি ইনভার্স, এটাই হলো শক্তির মাত্রিয় সংকেত। কখন, যদি ভরবেগকে পি, ক্ষেত্রফল এ আর সময়কে টি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এরা মৌলিক রাশি হলে তাহলে এইটা হবে শক্তির মাত্রিয় সংকেত। এরপর আসছি পরের প্রশ্নে কি আছে দেখো, 5 × 10⁻³ কেজি ভরের একটি বস্তু 2 মিটার/সেকেন্ড বেগে গতিশীল। বস্তুটি স্থির অবস্থায় থাকা 15 × 10⁻³ কেজি ভরের অপর একটি বস্তুর সাথে অস্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায় এবং এর সাথে যুক্ত হয়ে যায়। ব্যবস্থাটির গতিশক্তির হ্রাসের পরিমাণ হবে বলে এখানে চারটি অপশন দেওয়া আছে। এর অপশন আছে দেখো 7.5 কিলো জুল, বি এ আছে 15 কিলো জুল, সি আছে 10 কিলো জুল, আর ডি আছে 5 কিলো জুল। ঠিক আছে, এখানে কি বলা আছে দেখো, প্রথমে একটা বস্তু তার ভর বলা আছে আর বেগ বলা আছে, তা থেকে তার প্রাথমিক গতিশক্তি কত পাওয়া যাবে। এবার দেখো
এই বস্তু অন্য একটা স্থির বস্তুর সঙ্গে সংঘাত ঘটায়। সেই সংঘাত হচ্ছে অস্থিতিস্থাপক সংঘাত। অস্থিতিস্থাপক সংঘাতে ভরবেগ সংরক্ষিত থাকলেও গতিশক্তি সংরক্ষিত থাকে না। তারপর হচ্ছে দুটো একসাথে যুক্ত হয়ে গেল মানে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘাত। তো দেখো, সংঘাতের পূর্বে গতিশক্তি, সংঘাতের পূর্বে মোট গতিশক্তি, সেটা কি পাওয়া যাবে? দেখো, এটাকে ধরো E1 লিখছি। E1 সমান, দেখো এই বস্তুর গতিশক্তি আর দ্বিতীয়টার গতিশক্তি হচ্ছে 0, তাহলে হাফ ইন, এর জায়গায় দেখো 5 × 10⁻³ হাফ ইন ভি স্কয়ার মানে 2a স্কয়ার প্লাস দ্বিতীয় গতিশক্তি 0 তো জুল। তাহলে কত হলো দেখো, হাফ এম আর ভি স্কয়ার, তা থেকে পাওয়া গেল, দেখো এটা 4 হলো, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হলো, 10 × 10⁻³ এত জুল, 10 × 10⁻³ জুল হলো সংঘাতের পূর্বে গতিশক্তি। এবার সংঘাতের পর বেগ কত? সংঘাতের পর ভর সংস্থা বেগ ভি হলে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি লেখা যাবে? দেখো, সংঘাতের পূর্বে ভরবেগ 5 × 10⁻³ × 2 প্লাস 0 দ্বিতীয় ভরবেগ সমান দুটো ভর একসাথে যুক্ত হয়েছে, 5 × 10⁻³ প্লাস 15 × 10⁻³। দেখো এটা হচ্ছে প্রথমটার ভর আর এখানে আছে দ্বিতীয় ভর, প্রথমের ভর দ্বিতীয় ভর, মোট ভর সেটা হচ্ছে ভি বেগ পেয়েছে, তাহলে এইগুলো ভি। সংঘাতের পূর্বে মোট ভরবেগ, এটা হচ্ছে সংঘাতের পরে মোট ভরবেগ, ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে এটা সমান হবে। তাহলে দেখো 10 × 10⁻³ এটা কত হচ্ছে 20 × 10⁻³ × ভি, তাহলে এটা কেটে গিয়ে হবে 10⁻³ কেটে গেল, তাহলে ভি সমান হচ্ছে 10⁻20 মানে 1/2, ভিটা হলো 1/2 মিটার পার সেকেন্ড। দেখো ভি হয়েছে 1/2 মিটার পার সেকেন্ড, তাহলে সংঘাতের পর মোট গতিশক্তি কত বের করবো? দেখো সংঘাতের পূর্বে গতিশক্তি E1 সমান পাওয়া গেছিল 10 × 10⁻³ জুল। এটা এখানে ছিল, মুছেছি, এখানে মুছে দেওয়ার আগে দেখেছো E সমান এটা ছিল, এটা হচ্ছে সংঘাতের পূর্বে গতিশক্তি। সংঘাতের পর বেগ হয়েছে এটা, সংঘাতের পর গতিশক্তি E2 সমান হবে হাফ, দেখো এই যে দুটোর যোগ এর ভর, তাহলে 5 প্লাস 15 × 10⁻³ এই হলো দুটো ভরের যোগ ইন্টু ভি স্কয়ার, ভি স্কয়ার বদলে 1/2 স্কয়ার জুল। ঠিক আছে, দেখো এটা 20 কে 2 দিয়ে ভাগ করা হলো 10, আর এখানে দেখো 4 হবে, 3 × 10⁻³ × 1/4 এত জুল। এটা কাটলে হবে 2.5 × 10⁻³ এত জুল। ঠিক আছে, তাহলে প্রথমে গতিশক্তি ছিল এটা, পরে গতিশক্তি হয়েছে এটা। গতিশক্তি হ্রাসের পরিমাণ ডেল্টা ই সমান হবে E1 - E2 সমান 10 × 10⁻³ minus 2.5 × 10⁻³ জুল। দেখো সমান হবে 7.5 × 10⁻³ জুল সমান 7.5 কিলো জুল। 10⁻³ যেমন কিলো হলো 7.5
কিলোজুল। দেখো এটা এ এর অপশনে আছে, তাহলে এ এর অপশন হলো সঠিক। ঠিক আছে, তাহলে অঙ্কটা যেভাবে করা হলো যে প্রাথমিক গতিশক্তি কত দেখে নেওয়া হলো, সংঘাতের পর তারা একসাথে যুক্ত হয়েছে, ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলবে, গতিশক্তি এখানে সংরক্ষিত থাকবে না, অস্থিতিস্থাপক সংঘাত বলে। তো এই রীতি কাজে লাগিয়ে দ্বিতীয় ক্ষেত্রে গতিশক্তি কত বের করা হয়েছে, প্রাথমিক গতিশক্তি থেকে অন্তিম গতিশক্তি বাদ দিয়ে গতিশক্তির হ্রাস কত পাওয়া গেল। দেখো এরপর পরের প্রশ্ন আছে। প্রশ্নে কি আছে দেখো, যে স্থির ক্ষমতা সম্পন্ন একটি ইঞ্জিনের ক্রিয়ায় কোনো একটি বস্তু স্থির অবস্থা থেকে চলতে শুরু করে এবং সরল রেখায় গতিশীল হয়। টি সময়ের অপেক্ষক হিসাবে সরণ এস হলো। বলে চারটে অপশন এখানে দেওয়া আছে। মূলত কি হচ্ছে, একটা বস্তুর উপর একটা ইঞ্জিন, স্থির ক্ষমতার ইঞ্জিন বল প্রয়োগ করেছে, বল প্রয়োগ করার ফলে বস্তু স্থির অবস্থা থেকে চলতে শুরু করেছে এবং সরণ হয়েছে। ওই সরণ আর সময় এদের মধ্যে সম্পর্ক কেমন হবে, এখানে এই চারটে অপশন থেকে নির্বাচন করতে হবে। দেখো এখানে অঙ্কটার সমাধান করার জন্য যে রীতি আমরা নেব, যে বস্তুটা এস দূরত্ব অতিক্রম করার পর একটা বেগ অর্জন করবে, সেই বেগ থেকে গতিশক্তি পাবো। তো এই এস দূরত্ব যাওয়ার জন্য যে পরিমাণ কার্য হলো, সেই কার্যই বস্তুতে গতিশক্তি হিসাবে সঞ্চিত হবে, মানে গতিশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে কার্যকে সময় দিয়ে ভাগ করে ক্ষমতা পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে ইঞ্জিনের যে ক্ষমতা, সেটা যদি পি হয়, পি সমান হাফ এম ভি স্কোয়ার বাই টি, এই আকারে লিখতে পারি। এটা হচ্ছে ভর, যে বেগ লাভ করেছে, ভরটাকার বস্তুর ভর, ভি হচ্ছে বেগ, হাফ এম ভি স্কোয়ার হলো যে পরিমাণ গতিশক্তি লাভ করেছে বা যে পরিমাণ কার্য সম্পাদিত হলো, টি সময়ে কার্য সম্পাদিত হয়েছে। ঠিক আছে, দেখো এই অংশটা ধ্রুবক আর এটাও ধ্রুবক। স্থির ক্ষমতা বলা আছে, দেখো স্থির ক্ষমতা সম্পন্ন, তাহলে পি ধ্রুবক, এম ধ্রুবক, হাফ তো ধ্রুবক। তাহলে ভি এখানে দেখো টি আছে, এখান থেকে লিখতে পারবো ভি স্কোয়ার ভার্সেস টি। দেখো এই অংশ ধ্রুবক, এটা ধ্রুবক, তাহলে ভি স্কোয়ার ভার্সেস টি পাওয়া গেল এখান থেকে। তা থেকে লেখা যাবে ভি ভার্সেস রুট টি। ঠিক আছে, এখন দেখো এটা বেগ পাওয়া গেল, বেগটা সময়ের বর্গমূলের সমানুপাতিক হচ্ছে, কিন্তু আমাদের দরকার সরণ। দেখো ভি সমান হয়, ভি সমান ডি এস ডিটি, তাহলে ডি এস ডিটি ভার্সেস রুট টি। দেখো এখান থেকে লিখতে পারবো ডি এস ডিটি ইকুয়াল টু কে রুট টি, কে সমান ধ্রুবক। এবার দেখো ডিএস সমান কে রুট টি ডিটি। এবার ইন্টিগ্রেশন করছি উভয় পক্ষে, তাহলে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে এস সমান কে, এটার ইন্টিগ্রেশন করলে হবে টি টু দি পাওয়ার 1/2 প্লাস 1 বাই 1/2 প্লাস 1 প্লাস সি, একবার ভেঙে কে লেখা হলো, সমান হবে কে 2/3 টি টু দি পাওয়ার 3/2 প্লাস সি। ঠিক আছে, তো এখানে কে একটা ধ্রুবক আর সি একটা ধ্রুবক আছে, সি একটা ধ্রুবক। যখন দেখো টি এর মান 0, তখন এস এর মানও 0, তাহলে সিটা 0 হবে। কি বলা হবে, যখন টি 0 তখন সরণ 0, তাহলে সি এর মান হচ্ছে 0। তা থেকে লেখা যাবে এস ইকুয়াল টু কে 2/3 টি টু দি পাওয়ার 3/2, তো এস ভার্সেস টি টু দি পাওয়ার 3/2। তো দেখো এখানে এই যে ধ্রুবক আছে, এই ধ্রুবকটাকে যদি আমরা এ লিখে নিই, তাহলে এখানে দেখো এই সমীকরণটা তার সঙ্গে মিলবে।
তাহলে আমরা s সমান a t⁵ এই আকারে পেয়েছি। তাহলে এই অপশনটা আছে সি, তাহলে সঠিক উত্তর হবে সি। ঠিক আছে, তো এমসিকিউ করার সময় আমাদের এই অংশটা করার দরকার হবে না, এখানে এসে বুঝতে পারছো যে এস যে পাওয়া যায় সেটা টি এর পাওয়ার 3/2 এর সমানুপাতিক হবে। সেখান থেকে আমরা এখানে যা দেখতে পাচ্ছি এই উত্তরটা হবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হলো এর পরের প্রশ্ন। এই প্রশ্নে কি আছে দেখো, একটি বস্তু কণার উপর F = 3i cap - 12j cap মানের বল প্রয়োগ করাতে এর সরণ ঘটে D = 4i cap। সরণের শুরুতে যদি বস্তু কণার গতিশক্তি 3 জুল হয় তবে সরণের শেষে বস্তুটির গতিশক্তি কত হবে? এখানে 4টে অপশন দেওয়া আছে। ঠিক আছে, প্রথমে আছে 15 জুল, বি এর অপশন আছে 9 জুল, সি এর অপশন আছে 12 জুল, আর ডি এর অপশন আছে 10 জুল। তো দেখ এখানে যে রীতি কাজে লাগানো হবে, এই যে পরিমাণ কার্য হয় সেটাই হবে গতিশক্তির পরিবর্তন। কৃতকার্য গতিশক্তির পরিবর্তন, গতিশক্তিটা কার্যে বা কার্য গতিশক্তিতে রূপান্তরিত হয়। তাহলে বল দেওয়া আছে, সরণ দেওয়া আছে, তা থেকে কত কার্য হলো পাবো। এই কার্যই বস্তুর গতিশক্তি বৃদ্ধি করবে। তাহলে যে পরিমাণ কার্য পাবো সেটাই হবে গতিশক্তি বৃদ্ধি। আগে কিছু পরিমাণ গতিশক্তি ছিল আর এখান থেকে গতিশক্তি বৃদ্ধি পাবো, দুটো যোগ করে তখন ওই যে শেষে সরণের শেষে গতিশক্তি কত পাবো। ঠিক আছে, এখানে যে অপশন আছে কোনটা হয় আমরা দেখবো। তাহলে দেখো গতিশক্তি বৃদ্ধি সেটাই হবে কৃতকার্য। তাহলে লিখি গতিশক্তি বৃদ্ধি সেটা হচ্ছে কৃতকার্যের সঙ্গে সমান। কৃতকার্য হচ্ছে বল ইনটু সরণ হয়, সমান এফ ডট ডি। দেখো এফ আর ডি বলা আছে 3i cap - 12j cap dot 4i cap। এটা কত হবে দেখো, এটা এগুলো সব যদি এসআই এককে থাকে, এগুলো সব এসআই একক হবে, তো এটা নিউটন আর এটা মিটার এইরকম একক থাকতে হবে, কিন্তু প্রশ্নে মনে হচ্ছে এককগুলো ছিল না, এগুলো মিটার, এই বলের একক নিউটন আর এটা মিটার, মানে এগুলো সব এসআই একক হচ্ছে, তার এই কার্যটা হবে জুল। এই কার্যটাই এর গতিশক্তি বৃদ্ধির পরিমাণ। তাহলে গতিশক্তি বৃদ্ধি হয়েছে 12 জুল, আর প্রথমে কত ছিল 3 জুল। তাহলে সরণের শেষে বস্তুর গতিশক্তি, সরণের শেষে বস্তুর গতিশক্তি সেটা হবে কত, প্রথমে ছিল 3 জুল, বৃদ্ধি পেয়েছে 12 জুল, সমান হবে 15 জুল। দেখো এটা এ এর অপশনে আছে, তাহলে এ এর অপশন হলো ক্ষেত্রে সঠিক। ঠিক আছে, আসি পরের প্রশ্নে। এখানে প্রশ্নে কি আছে দেখে নিই। দেখো আছে একটি মসৃণ আনত তলে এই উচ্চতা থেকে একটি বস্তু তলের ভূমি সন্নিহিত এবি সমান ডি ব্যাসের উলম্ব বৃত্তাকার পথ পূর্ণ করার পর ওই তলেরটা এখানে দুবার লেখা হয়ে গেছে, ওই তলের গা বেয়ে পিছলে পড়ে, তাহলে উচ্চতা এইচ এর মান হবে। এখানে তাহলে এইচ এর মান কত হিসাব করতে হবে ছবি থেকে। 4টে অপশন দেওয়া আছে, তো বিষয়টা কি বলা আছে একবার বলে নিই। দেখো এটা একটা আনত তল, সেই তলের উপরে একটা বস্তুকে রাখা আছে, তলটা মসৃণ, বস্তুটাকে ছেড়ে দেওয়া হলে দেখো তলের ভূমি সংলগ্ন একবারে শেষে তলের সর্বনিম্ন প্রান্তে যখন এসে পৌঁছায়
তারপরে ডি ব্যাসের একটা উলম্ব বৃত্তপথ সম্পূর্ণ করতে পারে, করার পর তলে পরপর পিছলে যায়। তাহলে এই উচ্চতাটা ডি এর সাপেক্ষে কি হবে, ডি আর এইচ এর সম্পর্ক এখান থেকে বের করতে হবে। তাহলে এইচ এর মান কোনটা হবে এখান থেকে হিসাব করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে এটা সমাধান করার জন্য যে রীতিটা জানতে হবে সেটা হচ্ছে এই উলম্ব বৃত্তপথে যদি ঘুরতে চায় ডি ব্যাসের, তাহলে তার সর্বনিম্ন বিন্দুতে ন্যূনতম বেগ কত হতে হয় তার একটা সূত্র ছিল, বা উপরে যদি ঘুরতে থাকে উপরে ন্যূনতম বেগ কত হয় তার একটা রীতি ছিল। এটা পড়েছে এইভাবে, সর্বোচ্চ বিন্দুতে ন্যূনতম বেগ রুট জি আর, এটা নাম হচ্ছে সন্ধি বেগ। তাহলে উপরে থাকলে ন্যূনতম বেগ রুট জি আর হতে হবে, এটার নাম ছিল সন্ধি বেগ। আর যদি নিচে হয় তাহলে সর্বনিম্ন বেগ রুট 5 জি আর। তো যে কোনো একটার হিসাব কাজে লাগিয়ে আমরা হিসাব করতে পারি। যদি এটার রীতি কাজে লাগাই তাহলে কি হবে, দেখো এখানে যে শক্তি আছে সেটা হচ্ছে পুরো স্থিতি শক্তি। তাহলে ধরো এটা আমরা লিখছি পি বিন্দু, পি বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি, মোট যান্ত্রিক শক্তি সেটা হচ্ছে স্থিতি শক্তি সেটা কত mgh। ঠিক আছে, এটাকে লেখা হলো E1। তাহলে পি বিন্দুতে যখন আছে তার মোট শক্তিটা হচ্ছে স্থিতি শক্তি, সেটা mgh। এবার আমরা এখানে যে ন্যূনতম বেগ তার রীতি প্রয়োগ করতে পারি এটা। তাহলে এখানে যখন থাকবে ন্যূনতম এই বেগ থাকলে তবে উলম্ব বৃত্তপথে ঘুরতে পারে। তাহলে এখানে গতিশক্তি আর এই যে ডি উচ্চতা উঠেছে তার জন্য স্থিতি শক্তি। তাহলে যখন বি বিন্দুতে আছে, বি বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি E2 সমান, দেখো স্থিতি শক্তি হচ্ছে mg ইন্টু ডি। ঠিক আছে, আর গতি শক্তি হাফ ইন ভি স্কয়ার, ভি স্কয়ারের জায়গায় রুট জি আর এর স্কয়ার সমান কত হলো mg ডি প্লাস হাফ mg, mg দেখো আর আছে, আর এর জায়গায় d/2 লেখা হলো। ঠিক আছে, তাহলে এটা যোগ করলে কত হবে, দেখো 1/4 mgd আর এটা mgd, তাহলে 1 + 1/4 mgd, 5/4 mgd। এখানে দেখো E1 এটা পাওয়া গেছে E2। তো শক্তি সংরক্ষণ সূত্র থেকে পাবো E1 সমান E2। তাহলে কি হবে, mgh সমান 5/4 mgd। দেখো mg কেটে গেল, h সমান 5/4 ইন্টু d। ঠিক আছে, তাহলে এই অপশন দেখছি এখানে ডি এর অপশনের সঙ্গে মিলেছে, তাহলে ডিটা হলো এর সঠিক উত্তর। ঠিক আছে, এটা একটা রাস্তা হলো। আর একটা হতে পারে যেটা বলেছিলাম সর্বনিম্ন বিন্দুতে ন্যূনতম বেগ কত হয় তার একটা সূত্র তোমরা পড়েছো, সেই রীতি কাজে লাগে কিভাবে হয়। দেখো তাহলে সর্বনিম্ন বিন্দুতে ন্যূনতম বেগ হতে হবে রুট 5 জি আর, এই বেগ পেতে হবে, আরটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এখান থেকে এখানে নেমে তাকে এই বেগটা কমপক্ষে পেতে হবে, যদি পায় তাহলে উলম্ব বৃত্তপথে ঘুরতে পারবে। তাহলে যখন পি বিন্দুতে আছে গতিশক্তি আগে যেমন হিসাব করেছিলাম করলাম, কিন্তু নিচে এলে তার গতিশক্তি কত হতে হবে, ওই বেগ পেলে যে হয় E2 সমান হাফ ইন ভি স্কয়ার রুট 5 জি আর এর স্কয়ার সমান হাফ ইন জি, mg হলো 5 হলো আর হলো। ঠিক আছে, তো যাক এটা 5gr হলো 5gr, লেখাটা একটু উল্টে হয়েছে। তাহলে এটা সব মিলিয়ে কি দাঁড়ালো 5/2 mgr, আর এর জায়গায় d/2, তাহলে 5 mg
ডি বাই টু, এখানে 2 ছিল 5-এর 2 এন জি, আর এর জায়গায় ডি বাই টু, তাহলে হলো 5/4 এন জি ডি। দেখো আবার E1 আর E2 সমান করে, তাহলে H সমান পাবো 5D/4। E1 সমান E2, তাহলে NGH সমান 5/4 NGD, তাহলে H সমান হবে 5/4 D, যেটা আগেই প্রমাণ করা হয়েছিল। পরের প্রশ্ন দেখা যাক। M ভর ও L দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুষম তার একটি অনুভূমিক তলের উপর এমনভাবে ঝোলানো রয়েছে যাতে এর 1/n অংশ তলের নিচে ঝুলে থাকে। তারের ঝোলানো অংশকে তলের উপরে তুলতে কৃতকার্য। এখানে 4টে অপশন দেওয়া আছে, তাহলে ওই ঝোলানো অংশকে তলের উপরে তুলতে কত কার্য করতে হবে এই অপশন থেকে নির্ধারণ করতে হবে। ঠিক আছে, তো ছবিটা একটু বুঝে নিয়ে যাক। এইভাবে জানি এটা একটা তল, অনুভূমিক তল। তো এই তলের উপর থেকে একটা তার এইরকম ঝোলানো আছে কিছুটা অংশ। দেখো পুরো দৈর্ঘ্যটা L, 1/n অংশ তলের বাইরে ঝুলছে, 1/n অংশ বাইরে ঝুলছে। ঠিক আছে, তো এই অংশকে তলের উপরে তুলব, তার জন্য কত কার্য করতে হবে। তো ঝোলানো অংশের ভর, মানে ঝুলন্ত অংশের ভর কত হবে? দেখো মোট ভর হচ্ছে m, তাহলে যে 1/n অংশ ঝুলছে এর ভর হবে m/n, 1/n অংশ ঝুলন্ত অংশের ভর। ঝুলন্ত অংশের দৈর্ঘ্য কত হবে? দেখো মোট দৈর্ঘ্য L, তার 1/n অংশ, তাহলে L/n। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য পাওয়া গেল, ভর পাওয়া গেল। এবার দেখো এই যে ভরকে জি দিয়ে গুণ করলে ওর উপর ক্রিয়াশীল বল পাওয়া যাবে। ঝুলন্ত অংশের উপর বল মানে ঝুলন্ত অংশের ওজন, ঝুলন্ত অংশের ওজন সমান কত না mg/n। ঠিক আছে, এই যে অংশটা আছে তার ভর কেন্দ্র আছে এর মাঝে, মানে এই mg/n, এই কোথায় গেল mg/n, এই যে ভর সেটা এই বিন্দুতে কেন্দ্রীভূত আছে ধরা যাবে। তাহলে এখন আমরা ভাবছি যেন এখানে L/2n দূরে m/n এইরকম একটা ভর রাখা আছে। ভালো করে শোনো, এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে L/n, তার মধ্যবিন্দু হচ্ছে L/2n, L/2n দূরত্বে m/n ভর রাখা আছে, তাকে উপরে তুলব। এর উপর বল হচ্ছে mg/n, সরণ কত হবে এটা, তাহলে কার্য W সমান হবে mg/n ইন্টু L/2n। ঠিক আছে, সমান হবে mgL/2n²। ঠিক আছে, তো এর অপশনটা আছে দেখো এখানে সি, তাহলে সি এর অপশন হবে সঠিক। ঠিক আছে, যখন m/n এই ভরটা ঝুলছে তখন বল কাজ করছে mg/n, এই অংশটার জন্য এই বলটা কাজ করছে। ঠিক শেষ বিন্দুটা যখন ওঠার মুখে থাকবে তখনও কি এই বল প্রয়োগ করতে হবে? অবশ্যই নয়, কারণ তো ভর কমে গেছে। তাহলে তখন দেখো শূন্য বল প্রয়োগ করতে হবে। তাহলে এইটাকে তোলার জন্য প্রথমে বল প্রয়োগ করেছি mg/n,
শেষে বল প্রয়োগ করতে হচ্ছে 0, তাহলে গড় বল কত হলো, সেটা হলো mg/n প্লাস 0/2, এটা হলো mg/2n। এই গড় বল প্রয়োগ করেছে, কত সরণ হলো, L/n, তাহলে একে L/n দিয়ে গুণ করো, তাহলে হবে mgL/2n², একে L/n দিয়ে গুণ করলে কৃতকার্য পাবে, সেটা হলো mgL/2n²। যে কোনো একটা রাস্তা হিসাব করতে পারো, একটা হচ্ছে যেন ধরছি ভরকেন্দ্র এর মাঝে আছে, তাকে L/2n উচ্চতা তুলছি তার জন্য কার্য। আর একটা হতে পারে এই তোলার জন্য কত গড় বল প্রয়োগ করেছে, তাকে সরণ দিয়ে গুণ। গড় বল হচ্ছে mg/n, যে প্লাস 0/2, এটা হলো গড় বল, তাকে সরণ দিয়ে গুণ করে। দুটো ক্ষেত্রে অপশন বুঝতে পারছো একই হবে, এটা হলো। পরের প্রশ্ন দেখো, 2 কেজি ভরের একটি বস্তুর উপর একটি বল এমনভাবে কাজ করে যে সময় অপেক্ষক হিসাবে এর অবস্থান x = 3t² + 5 হয়। প্রথম 5 সেকেন্ডে বলটির দ্বারা কৃতকার্য কত হবে? ঠিক আছে, বলে এখানে 4টে অপশন দেওয়া আছে। কি বলতে চাইছে দেখো, একটা বস্তুর সরণ আর সময়ের মধ্যে সম্পর্ক এটা। ঠিক আছে, বস্তুর যে সরণ, সময়ের সঙ্গে এই সম্পর্ক মেনে চলে। ওই সমীকরণ দ্বারা সরণ আর সময় সম্পর্কযুক্ত। প্রথম 5 সেকেন্ডে বলটির দ্বারা কৃতকার্য কত? 5 সেকেন্ডে ওই বস্তুর উপর যে বল প্রযুক্ত হয়েছে সে কত কার্য করবে। ঠিক আছে, এই অপশন কোনটা সঠিক হয় হিসাব করতে হবে। এবার দেখো কিভাবে এটা আমরা সমাধান করব। দেখো, কৃতকার্য হিসাব করতে হবে, এখানে সরণ আর সময় নিয়ে একটা সম্পর্ক দেওয়া আছে। এখান থেকে আমরা বেগ বের করব, বেগ বের করে গতিশক্তি বের করব। যদি গতিশক্তি বের করতে পারি, গতিশক্তিটাই হবে কার্য, মানে কার্য করা হয় যে পরিমাণ, সেটাই বস্তুর গতিশক্তি বৃদ্ধি করে। বিষয়টা আরেকবার বলি, বস্তুর ওপর যে পরিমাণ কার্য করা হলো সেই কার্যই বস্তুর গতিশক্তি বৃদ্ধি করবে। ঠিক আছে, তাহলে আমরা কত কার্য হয়েছে পাবো কি করে না, গতিশক্তির পরিবর্তন কত হয়েছে হিসাব করব। ঠিক আছে, গতিশক্তির পরিবর্তন যা হবে সেটাই হবে কৃতকার্য। তাহলে দেখো, সরণ x সমান দেওয়া আছে 3t² + 5। ঠিক আছে, তাহলে বেগ v সমান dx dt ddt 3t² + 5 কত হবে? দেখো, এর ডেরিভেটিভ করলে হবে 6t + 0। ঠিক আছে, বেগটা এইটা পাওয়া গেল। দেখো, যখন মানে প্রাথমিক বেগ যখন t = 0, t যখন 0, তখন v কত? t এর জায়গায় 0 বসাও, v = 0, মানে লিখছি v1, সেটা 0। এবার দেখো 5 সেকেন্ড বলা আছে, t যখন 5 সেকেন্ড, তখন বেগটা ধরছি v2, তখন কত হবে? 6 × 5 মিটার/সেকেন্ড, 30 মিটার/সেকেন্ড। এইটা হলো বেগ v2। তাহলে গতিশক্তির পরিবর্তন কত? ডেল্টা ই, গতিশক্তির পরিবর্তন সমান ½ m v2² - v1² সমান ½ m। দেখো, v2 এর জায়গায় লেখা হবে 30, v1 এর জায়গায় এটা 30 স্কয়ার। m এর মান কত বলা আছে? দেখো 2, তাহলে এখানে আমরা একবারে 2 লিখে দিই, সমান কত হবে? 900 জুল। গতিশক্তির পরিবর্তন তাহলে কত হলো? 900 জুল। দেখো, এই গতিশক্তির পরিবর্তন হলো কি করে
না যে বলটা যে পরিমাণ কার্য করেছে সেই কার্যের জন্য এই গতিশক্তির পরিবর্তন হয়েছে। তাহলে কৃতকার্য অতএব কৃতকার্য সমান 900 জুল। ঠিক আছে, কৃতকার্য 900 জুল, সেটা দেখো বি এর অপশন, তাহলে এর সঠিক উত্তর হলো বি। ঠিক আছে, কার্য শক্তিতে আর শক্তি কার্যে রূপান্তর হয়, এখানে কৃতকার্যটা গতিশক্তিতে রূপান্তর হবে, সেই হিসাব থেকে এটা পাওয়া গেল। দেখো পরের প্রশ্ন কি আছে দেখো, একটি অট্টালিকার একটি লিফট গড় 68 কেজি ভরের সর্বাধিক 10 জন ব্যক্তিকে বহন করতে সক্ষম। লিফটের নিজস্ব ওজন 920 কেজি এবং এটি 3 মিটার পার সেকেন্ড স্থির বেগে গতিশীল। গতির বিরুদ্ধে ঘর্ষণ বল 6000 নিউটন। যদি লিফটটি তার সর্বোচ্চ ধারকতা নিয়ে উপরে ওঠে তবে মোটর দ্বারা লিফটে প্রযুক্ত ন্যূনতম ক্ষমতা হবে। বলে জি এর মান দেয়া আছে আর এখানে 4টে অপশন দেয়া আছে। ঠিক আছে, কোনটা সঠিক হিসাব করতে হবে। তো মূল যে বিষয়টা আছে একটু বলে নিই, যে একটা লিফট তার নিজস্ব ওজন বলা আছে আর সে কতজন লোক নিয়ে উপরে উঠছে তাদের ওজন বলে দেওয়া আছে। 68 কেজি করে ভর, 10 জন লোক আছে, এদেরকে নিয়ে উপরে উঠছে। তো ওই যে উপরে উঠছে তার জন্য ঘর্ষণ বল কাজ করে, সেই ঘর্ষণ বল কত বলে দেওয়া আছে। তাহলে লিফটকে উপরের দিকে গতিশীল করার জন্য মোট কত বল প্রয়োগ করতে হবে সেটা পাওয়া যাবে। সেই বলে কি কি থাকবে, ব্যক্তির ওজন, লিফটের ওজন আর ঘর্ষণ বল, এইগুলো যোগ করে লিফটে মোট কত বল প্রয়োগ করতে হবে পাওয়া যাবে। আর দেখো কত বেগে যাচ্ছে এখানে বলে দেওয়া আছে, বলকে বেগ দিয়ে গুণ করলে ক্ষমতা পাওয়া যাবে। দেখো ক্ষমতা পি সমান এফ ইন্টু ভি, এটা তোমাদের পড়ানো হয়েছে। তোমরা জানো ক্ষমতা পি সমান এফ ইন্টু ভি হয়, এফটা হচ্ছে বল, ভিটা হচ্ছে বেগ। ঠিক আছে, বল আর বেগের ক্ষমতা আর বেগের মধ্যে এরকম সম্পর্ক আছে। দেখো তাহলে এখানে মোট কত বল প্রযুক্ত হচ্ছে সেটা হিসাব করব। মোট বলটা কত, মোট বল এফ সমান দেখো 68 কেজি ভরের লোক আছে 10 জন, দেখে জি দিয়ে গুণ করতে হবে, এম জি হলো। লিফটের ভর 920 কেজি, তাকে 10 দিয়ে গুণ করে এম জি পাওয়া গেল। প্লাস এখানে দেখো ঘর্ষণ বল বলা আছে 6000 নিউটন, আরও এর সঙ্গে 6000 যোগ হলো, এত নিউটন হচ্ছে মোট বল। ঠিক আছে, এটা কত হবে 6 8, তারপর 2 শূন্য, এখানে 9 2 0 0, এখানে হলো 6000। ঠিক আছে, এগুলো যোগ করতে হবে, যোগ করে কি হয়ে যাবে 6 8 0 0 9 2 0 0 6 0 0 0। দেখো এগুলো সব যোগ করে হলো 0, যোগ করে 0 হচ্ছে 8 2 10 এর 0, 9 6 15 6 21 22, এটা হলো 2 নিউটন। তাহলে এটা ওই লিফটকে উপরের দিকে তোলার জন্য এই পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে। কত বেগে গতিশীল, 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তাহলে পি সমান এফ ইন্টু ভি বলা হয়েছিল, যেখানে বলা হয়েছিল এফ এর বদল হলো 22000 গুণিত 3 এত ওয়াট, সেটা হবে 6600 ওয়াট, 66000 ওয়াট। দেখো এখানে 66000 আছে, এটা এই অপশন হলো সঠিক, এটা হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে এখানে মূল যে সূত্র কাজে লাগলো ক্ষমতা
বল আর বেগের মধ্যে সমীকরণটা আমরা প্রয়োগ করেছি।